শুরুতেই আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাওয়া যায়, যার নাম তিয়ান। ও তখন ওর সৎ মায়ের সঙ্গে আজকে একটা অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে এসেছে। আসলে তিয়ানের সৎ মা চায় এই কোম্পানিতেই তিয়ান কাজ করুক, কিন্তু তিয়ান এই কোম্পানিতে কিছুতেই কাজ করতে চায় না, কারণ এই অফিসের বস নাকি অন্ধ, আর কোনো অন্ধ বসের অ্যাসিস্ট্যান্ট হতে সে চায় না। কিন্তু তিয়ানের সৎ মা তার কোনো ইচ্ছেরই দাম দেয় না। ওরা দুজনে যখন একসাথে লিফটে উঠে যায়, তিয়ানের মা তখন জোর করে তিয়ানকে লিপস্টিক পরাতে থাকে, যাতে তিয়ানকে একটু সুন্দর দেখতে লাগে। তিয়ানের মা বলে, এই কোম্পানিতে জব করলে তুমি অনেক বেশি টাকা রোজগার করতে পারবে। তিয়ান বলে, আমাকে এতটা মেকআপ করেও তো কোনো লাভ নেই, যার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি সে নিজেই তো অন্ধ। তিয়ানের মা বলে, অন্ধ বলেই হয়তো তুমি সুযোগটা পেয়ে গেলে, না হলে ও যদি দেখতে পেতো তোমাকে কখনোই নিত না। কথাটা শুনে তিয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর ওরা দুজনে লিফট থেকে বেরিয়ে যায়, আর ঠিক সেই সময় ওদের দুজনের পেছনে দেখা যায় আমাদের গল্পের নায়ক হাওমিংকে। এই হচ্ছে এই কোম্পানির বস, আর সে অন্ধ। সে সবসময় হুইল চেয়ারে চলাফেরা করে এবং সে চোখে কিছুই দেখতে পায় না। এরপর ওখানে আজকে ইন্টারভিউ দিতে যতজন এসেছে সবাইকেই দেখা যায়। সেই সময় হাওমিং শুধুমাত্র তিয়ানকেই নিজের পার্সোনাল রুমে ডেকে পাঠায়। তিয়ান যখন ভেতরে আসে, মিং তখন ওর সারা শরীরে হাত দিয়ে ওকে দেখতে থাকে। যে ব্যাপারটা তিয়ানের তো খুবই অদ্ভুত লাগে, যেহেতু একটা লোক তার গায়ে হাত দিচ্ছে এইভাবে। তিয়ান সেই সময় ওখান থেকে চলে গেলে মিং তিয়ানকে নিজের কোলের ওপর উঠে বসায় আর বলে যে, যেহেতু তুমি একজন অন্ধ বসের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছো, তাই তোমার অন্ধ বস তোমার শরীরে টাচ করেই তোমাকে অনুভব করার চেষ্টা করবে। তিয়ান তখন খুব রেগে যায় আর বলে, এটাকে মলেস্টেশন বলে। তাছাড়া আপনি জানেন না এইভাবে কোনো মেয়েকে ছুতে নেই। মিং তখন বলে, তুমি এটা জানতে চাইবে না যে কেন আমি তোমাকে এই রুমে একা ডেকে পাঠিয়েছি? এই নিয়ে তোমার সঙ্গে আমার দ্বিতীয়বার দেখা হচ্ছে। কথাটা শুনে তিয়ান খুব অবাক হয়ে যায়। মিং বলে, আমাদের অলরেডি একবার লিফটের মধ্যে দেখা হয়েছে। আসলে মিংকে ওইভাবে অন্ধবস করেছিল বারবার, এই কারণেই মিংয়ের তিয়ানের ওপর খুবই রাগ হয়ে গেছে। তাছাড়া তিয়ান তো জানতোই না লিফটে ওরই পেছনে মিং ছিল। তিয়ান সেই সময় মিংয়ের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট কোনোদিনও হতে চাই না, আর কোনোদিনও হবও না। কথাগুলো বলে তিয়ান ওখান থেকে চলে যায়। রাত হয়ে গেলে তিয়ান আর ওর সৎ মা, সাথে সাথে ওর সৎ বোন শিনশিনকে একসাথে দেখা যায়। সেখানে তিয়ানের মা তিয়ানের ওপর খুবই রেগেছিল, কারণ সে জানতে পেরেছে তিয়ান বসের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে। কিন্তু তিয়ানের হয়ে তিয়ানের মা সমস্ত কাগজপত্রে সই করে দিয়েছে, যাতে তিয়ান কাল থেকে অফিসে জয়েন করতে পারে। এটা জানার পরে তিয়ান খুব অবাক হয়ে যায়, কারণ তিয়ান ওই অফিসে কোনো অন্ধ বসের হয়ে চাকরি করতে চায় না। শিনশিন বলে, তুই চাকরি করতে চাস বা না চাস, তোকে টাকা রোজগার করতেই হবে, তাতে করে আমি আর মা অনেক বড় লোক হয়ে যাব। ঠিক সেই সময় তিয়ানের ফোনটা বেজে ওঠে। দেখা যায় যে মিং ফোন করেছে তিয়ানকে। তিয়ান সেই সময় ওর মাকে রেগে গিয়ে বলে, মা তুমি আমার ফোন ধরে কেন ওই বসের নাম্বার সেভ করে রেখেছো? শিনশিন তখন তিয়ানের ফোনটা কেড়ে নেয় আর একটু দূরে এসে ফোনটা রিসিভ করে। তিয়ানের সৎমা বলে, চিন্তা করিস না, তোর আর শিনশিনের গলার ভয়েস তো একই, তোর হয়ে শিনশিন কথা বলে নেবে। মিং সেই সময় ফোনটা ধরেই বলে যে, আমার জন্য 15 মিনিটের মধ্যে লো ফ্যাট মিল্কের গরম গরম কফি এক্ষুনি নিয়ে আসো। শিনশিন ফোনের ওপার থেকে বলে, ঠিক আছে বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর সত্যি সত্যি মিং বুঝতেও পারে না যে এটা শিনশিন নাকি এটা তিয়ান। তিয়ান আর কি করবে, ওই রাতে খাওয়া ফেলে গরম কফি নিয়ে চলে আসে ছুটতে ছুটতে মিং এর বাড়ির কাছে। এরপর তিয়ান মিং এর বাড়িতে চলে আসে। মিং তখন বলে যে, তুমি অলরেডি 3 মিনিট লেট করে ফেলেছো। সেই সময় ওই কফিটা মিং এর অ্যাসিস্ট্যান্টকে ধরিয়ে দেয়, আর অ্যাসিস্ট্যান্টের হাত থেকে যখনই মিং কফিটা নেয়, ও বলে যে এটা ঠান্ডা হয়ে গেছে, তাই কফিটা ও ফেলে দিতে বলে। তিয়ান বলে, আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনার হয়ে আমি কোনো কাজ করতে পারবো না, বলে কেন আপনি আমার মায়ের সইটাকে রিজেক্ট করলেন না? মিং বলে, কন্ট্রাক্টে সাইন হয়ে গেছে যখন, এখানে আমি আর কিছুই করতে পারবো না। তিয়ান বলে, কিন্তু সাইনটা তো আমি করিনি, যদি আমি করতাম তাহলে কথা ছিল, আমি আপনার হয়ে আর কোনো রকমের কোনো কাজ করতে পারবো না। মিং কোনো কথা পাত্তা না দিয়ে কনসোলকে বলে দেয় যে তিয়ানের জন্য একটা রুম যেন তৈরি করে রাখা হয়। এগুলো দেখে তিয়ান আরো বেশি করে মিং এর ওপর রেগে যায়। মিং তখন তিয়ানকে আবারও নিজের কোলে বসিয়ে নেয় আর বলে, তোমার স্যালারিটা অলরেডি তোমার মায়ের অ্যাকাউন্টে পৌঁছে গেছে, তাই তোমাকে 1 মাস আমার হয়ে কাজ করতেই হবে। এটা শুনে তিয়ান আরো বেশি করে রেগে যায় আর নিজেকে ছাড়িয়ে নিয়ে মিংকে খুব জোরে থাপ্পড় মারে, যেটাতে মিং অনেক বেশি রেগে যায় আর কনসোলকে বলে যেন ওকে আটকে রেখে দেয় ঘরের মধ্যে।
এরপর কনসোল বাড়ির স্টোর রুমে তিয়ানকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা লক করে দেয়। তিয়ান তখন দরজাটা বারবার করে ধাক্কা দিতে থাকে, কিন্তু কেউই খোলে না। বাইরে থেকে মিং বলে, যখন তোমার মাথা ঠান্ডা হবে তখন তুমি এমনিতেই আমার হয়ে কাজ করতে রাজি হয়ে যাবে। চিন্তা করো না, একটা রাত ওর মধ্যে থাকলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে, কালকে সকালবেলা দেখা হচ্ছে। কথাটা বলে কনসোল মিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে এই অন্ধকার ঘরটার মধ্যে তিয়ানের তো খুবই ভয় করছিল। এই সময় ও খুঁজতে খুঁজতে ওখান থেকে একটা টর্চ পেয়ে যায়, আর তখন দেখতে পায় ওখানে একটা ছবি, যেটাতে দেখা যাচ্ছে মিং এর পাশে কোনো একটা মেয়ে। এই মেয়েটার নাম হচ্ছে লিন, যে একসময় মিং এর গার্লফ্রেন্ড ছিল। অন্যদিকে দেখা যায় মিং তিয়ানের সৎমায়ের অ্যাকাউন্টে যে টাকাটা পাঠিয়েছে সেই টাকা দিয়ে শিনশিন নতুন নতুন জুতো, ব্যাগ এইসব কিনছে। তিয়ান যখন দেখে যে ওর দিদি মাসে 2 লাখ টাকা করে পাবে, এটা দেখে ও নিজেই অনেক অবাক হয়ে যায়। তিয়ানের মা বলে, এবার থেকে এই টাকা দিয়ে আমরা অনেক আনন্দ করতে পারবো, কবে থেকে এই দিনটারই অপেক্ষা করছিলাম। পরের দিন সকাল হয়ে গেলে কনসোল সেই স্টোর রুম থেকে তিয়ানকে বার করে। তিয়ান তারপর মিং এর কাছে চলে আসে আর মনে মনে বলতে থাকে যে এবার আমাকে এই অন্ধ বসের হয়েই কাজ করতে হবে, না হলে তো ওর মা ওকে খুব বকবে। তাছাড়া 1 মাসের অ্যাডভান্স টাকাও নিয়ে ফেলেছে, কাজ তো এখন করতেই হবে। মিং বলে, তুমি যেহেতু আমার হয়ে এবার থেকে কাজ করবে, তাই আমার সমস্ত অপছন্দ পছন্দগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রত্যেক দিন রাতে আমি যখন ঘুমাবো সেই সময় তুমি আমাকে বই পড়ে শোনাবে। আমি সাঁতার কাটতে অনেক বেশি ভালোবাসি, তাই তোমাকেও আমার সঙ্গে সেখানে জয়েন করতে হবে। আমি যখনই তোমাকে ডাকবো তোমাকে তখনই আমার কাছে আসতে হবে। তোগুলো শর্ত শুনে তিয়ান তো মিং এর ওপর খুবই রেগে যায়, তো বলে যে ঠিক আছে। মিং বলে, এবার বসে পড়ো আর ব্রেকফাস্ট করে নাও। এইটা শুনে তিয়ান খুব অবাক হয়ে যায় যে ও বসের সঙ্গে একসঙ্গে একই টেবিলে বসবে। মিং বলে, আমি এক কথা 2 বার বলতে পছন্দ করি না। কথাটা শোনার পর তিয়ান তাড়াতাড়ি করে ওই টেবিলে বসে পড়ে আর খুব রাগের চোখ দিয়ে মিং এর দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, ভাগ্য ভালো যে আমার এই বাজে বাজে এক্সপ্রেশনগুলো ও দেখতে পাচ্ছে না, তাই আমি ওর সামনে যে কোনো কিছু মুখ করতে পারি। মিং বলে, আমার দিকে এইভাবে তাকাবে না। এটা শুনে তিয়ান তো খুব অবাক হয়ে যায়, আর তারপর মুখের যে এক্সপ্রেশন ও করেছিল সেটা বন্ধ করে নেয়। এরপর মিং তিয়ানকে খাটানোর জন্য ইচ্ছে করে করে ভুলভাল গেম খেলতে থাকে, আর সেখানেই ওই কাজগুলো করতে করতে তিয়ানের হালাত তো ভীষণ খারাপ হয়ে যায়। এরপর মিং যখন বক্সিং করছিল ওটা দেখে তিয়ান খুব খুশি হয়ে যায়, কারণ এটাতে ওকে কোনো কাজ করতে হচ্ছে না। তখনই ওই বস্তাটা উল্টে এসে মিং এর গায়ে লাগলে মিং হুইল চেয়ার থেকে পড়ে যায়। তিয়ান তখন কাছে এসে বলে, দেখলেন তো, ঠিক হয়েছে এবার। এটা শুনে মিং তখন তিয়ানকে ওখানেই ফেলে দেয়, আর তারপর ওর গায়ের ওপর চড়াও হয়ে যায়, যেটাতে তিয়ান তো একেবারে পুরো শকড হয়ে যায়। মিং বলে, এখনো তুমি হাসবে? তারপর মিং ওইভাবেই পুশ আপ করতে থাকে, যেটা দেখে তিয়ান তো চিৎকার করে। কিছুক্ষণ পরে তিয়ানকে একা চুপচাপ বসে থাকতে দেখা যায়। ঠিক সেই সময় কনসোল আসে ওখানে। তিয়ান বলে যে আপনার বস একেবারে মানসিকভাবে অসুস্থ, আমি এরকম একজন অসুস্থ মানুষের সঙ্গে কিভাবে থাকবো। কনসোল বলে, আপনি কি স্টোর রুমে ওই ছবিটা দেখতে পেয়েছেন? আপনি কি জানেন ওই লিন নামের মহিলাটি বসের অন্ধ হয়ে যাওয়ার কারণ? এটা শুনে খুব অবাক হয়ে যায় তিয়ান। কনসোল বলে যে একদিন মিস লিন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। মিং তখন লিনকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে গিয়েছিল। গাড়ি যখন চলতে শুরু করে সেই সময় লিন এমন এমন কাজ করছিল যেটার কারণে গাড়ির একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই অ্যাক্সিডেন্টের ফলেই মিং হয়ে যায় অন্ধ। মিং এর যখন জ্ঞান ফেরে ও যখন কিছুই দেখতে পাচ্ছিল না, এটা দেখার পরে লিন মিং এর সঙ্গে ব্রেকআপ করে দেয়। সমস্ত কিছু জানার পর তিয়ান আরো বেশি করে অবাক হয়ে যায়। লিন বলেছিল যে সে কোনো অন্ধ মানুষের সঙ্গে ডেট করবে না। আর সেদিন লিফটের মধ্যে আপনি যখন বসকে আবার অন্ধ বললেন তখন বস আপনার ওপর অনেক বেশি রেগে গিয়েছিল, আর সেই জন্যই আপনাকে বস এতটা বেশি টর্চার করছে। তিয়ান বলে যে মিং এর তো অনেক টাকা আছে, তাহলে কেন সে চোখের অপারেশন করাচ্ছে না? কনসোল বলে যে মিংকে সবাই মিলে অনেক বোঝানোর চেষ্টা করেছে যাতে ও আবারও নতুন চোখ দিয়ে সমস্ত কিছু দেখে, কিন্তু কিছুতেই সেই অপারেশনে রাজি হতে চায় না মিং। আসলে সে অন্ধ হওয়ার পরে আসল মানুষগুলোকে চিনতে পেরেছে, তাই এইভাবেই ও বেঁচে থাকতে চায়। মিং এমনকি নিজের 2 পায়ে দাঁড়াতেও পারে, তা সত্ত্বেও সে হুইল চেয়ার দিয়েই চলাফেরা করে। আসলে জীবনের প্রত্যেকটা ভালো লাগা জিনিসের সাথেই মিং এর একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে, তাই ওর আর ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে না। তিয়ান বলে, আমি ওনাকে দাঁড় করিয়েই ছাড়বো। কথাটা শুনে কনসোল অনেক খুশি হয়ে যায়, কারণ কনসোল সত্যি সত্যি মিংকে অনেক ভালোবাসে।
পরের দিন দুপুরবেলা খাওয়ার সময় তিয়ান ইচ্ছে করে মিং এর ওখানে কোনো চামচ বা কিচ্ছু রাখে না, যাতে করে মিং ওই চেয়ারটা থেকে ওঠে আর উঠে নিজের জিনিস নিজেই নিয়ে নেয়। যেটা দেখে মিং অনেক বেশি রেগে গেলে কনসোলকে দিয়ে তিয়ানকে ওখান থেকে বার করে দেয়। এরপর তিয়ান ইচ্ছে করে মিং এর ফোনটা নিয়ে গাছের ডালে একটু উঁচুতে বেঁধে দেয়, যাতে ওই ফোনটা নেওয়ার জন্য মিংকে উঠে দাঁড়াতেই হয়। এই কারণে তো মিং তিয়ানকে ধরে পেটানোও শুরু করে। এরপর দেখা যায় যে তিয়ান মিং এর নখগুলো ফাইল করে দিচ্ছিল। হঠাৎ করে তিয়ান বলে যে আপনি কি জানেন আপনার মুখ দিয়ে খুব বাজে গন্ধ বেরোয়। মিং তখন সাথে সাথে নিজের মুখটা হাত দেয় আর ভাবে এটা হয়তো সত্যি কথা। তিয়ান বলে এই নিন মিন্ট, এটা আপনি গালে দিলে আপনার সমস্ত বাজে গন্ধ চলে যাবে। মিন্ট দেওয়ার ছলে তিয়ান তখন একটা নকল আরশোলা তুলে দেয় মিং এর হাতে। মিং খুব ভয় পেয়ে জিজ্ঞাসা করে কি জিনিস এটা। তিয়ান বলে আরশোলা। এটা শোনা মাত্রই খুব ভয় পেয়ে হুইল চেয়ার থেকে ছিটকে পড়ে যায় মিং। তিয়ান তখন তাড়াতাড়ি করে মিং এর থেকে হুইল চেয়ারটা দূরে সরিয়ে নিয়ে যায় আর বলে আপনি নিজে দুই পায়ে দাঁড়াতে পারেন, তবুও কেন হুইল চেয়ার ব্যবহার করেন। কথাটা শুনে মিং অনেক বেশি রেগে যায়। অন্যদিকে দেখা যায় যে তিয়ানের সৎ মা আর সৎ বোন শিনশিন চলে এসেছে একটা জুতোর দোকানে নতুন নতুন জুতো কিনতে। সেখানে শিনশিন বলে যে পৃথিবীর সব থেকে দামি দামি জুতোগুলোই ও পরতে চায়, তাই এইসব কোনো সস্তার দোকানে ও জুতো পরবে না। এটা নিয়ে ওর মায়ের সঙ্গে ঝামেলা করে। ওর মা বোঝাতে থাকে যে আমাদের কাছে অনেক টাকা আছে, মানে এই নয় যে আমরা সেটা যেভাবে খুশি খরচ করব। কিন্তু শিনশিন এটা কিছুতেই মানতে চায় না। ওর মতে ও সব থেকে দামি দামি জিনিসপত্র ব্যবহার করবে। শিনশিনের মন ভালো করার জন্য ওর মা বলে যে তোমাকে নিয়ে আমি ঘুরতে বেরোবো, সেখানে তুমি যা ইচ্ছে তাই কিনবে। এটা শুনে শিনশিন একটু হলেও খুশি হয়ে যায়। মিং যখন নিজের জামা চেঞ্জ করছিল ঠিক সেই সময় ওখানে তিয়ান চলে আসে। তিয়ান তো মিংকে এইভাবে দেখে খুবই লজ্জা পেয়ে যায়। মিং বলে আমার কাছে এসো আর আমাকে জামা পরিয়ে দাও। তিয়ানের তো খুবই লজ্জা লাগছিল, কিন্তু বসের অর্ডার যে তাকে তো পালন করতেই হবে। তিয়ান যখনই মিং এর কাছে আসে মিং তখনই তিয়ানকে জড়িয়ে ধরে আর বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। কথাটা শুনে তিয়ান অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলে এটা বসের নিশ্চয়ই কোনো ফাঁদ, এই ফাঁদে পা দিলে চলবে না। মিং বলে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করার জন্য তোমার অনেক থ্যাংক ইউ, তাতে করে আমাকে আর হুইল চেয়ারে বসে থাকতে হয় না। কথাটা শুনে কিন্তু মুচকি মুচকি হাসতে থাকে তিয়ান, মানে ওর বেশ ভালোই লাগছিল শুনতে। তারপরে ও আবার নিজেকে বোঝাতে থাকে না না এই লোকটাও অনেক বাজে, এই লোকটার এই সমস্ত কিছু ফাঁদ। মিং বলে আমার দেখা তুমি সব থেকে ভালো মেয়ে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। তিয়ান সেই সময় সবে মাত্র বলতে যাবে যে হ্যাঁ হব, কিন্তু তার আগে মিং বলে তুমি কি ভেবেছো আমি সত্যি সত্যি তোমাকে আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য বলছি, আমি তো তোমার সাথে মজা করছি। এটা শুনে তিয়ান খুব রেগে যায়, কারণ তিয়ান তো জানতো এটা নিশ্চয়ই কোনো ফাঁদ হবে, কিন্তু তবুও মন থেকে যেন ভেবেছিল যেন এটাই সত্যি হয়। তিয়ান সেই সময় খুব রেগে গিয়ে ওখান থেকে যখনই চলে যাবে মিং ওকে আটকাতে গিয়ে দুজনেই একসঙ্গে বিছানার ওপর ধপাস করে পড়ে যায়। সেখানে মিং তো তিয়ানের ভীষণ কাছে ছিল। এটা দেখে তিয়ান অনেক অবাক হয়ে যায়। মিং বলে দাঁড়াও আমি এখন বলছি তুমি আসলে আমার ব্যাপারে ঠিক কি ভাবো। তিয়ান বলে ওই যে একটা আরশোলা। আর আরশোলার কথা শুনেই মিং আবারও ভয় পেয়ে যায় আর তাতে করে তিয়ানও বেঁচে যায়। তিয়ান বলে যে আমি একটা বাঘ আনবো, বাঘ এনে তোমাকে সেটা দিয়ে খাইয়ে দেবো। কথাটা বলে ওখান থেকে চলে যায় তিয়ান। তিয়ান যখন বাইরে চলে আসে ওর মনটা তখন ভীষণ খারাপ হয়ে যায়। ও ভাবতে থাকে যে সত্যি কি আমাকে কেউ কোনোদিনও ভালোবাসবে। অন্যদিকে মিং কিন্তু তখন তিয়ানের কথাই ভাবতে থাকে আর বোঝা যায় যে মিং তিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। অন্যদিকে কনসোল যখনই তিয়ানের সাথে দেখা করতে আসে তিয়ান বলে যে আমি আজকেই রিজাইন নেব, আমি ওই বাজে লোকটার হয়ে কিছুতেই কাজ করব না এখানে। কনসোল বলে যে বসের একটু সমস্ত কিছু মানিয়ে নিতে সময় লাগে, কিন্তু তিয়ান আজকে মিং এর উপর অনেক বেশি রেগে গেছে ওই বাজে ইয়ার্কি করার জন্য। কনসোল বলে তোমার প্রত্যেক মাসের স্যালারিটা অ্যাডভান্স তোমার মায়ের অ্যাকাউন্টে চলে যায়, তাই তোমাকে এখানে কাজ করতেই হবে। এটা শোনার পরে তিয়ান তখন রাগে চিৎকার করতে থাকে। কনসোল তখন জানায় যে আর কিছুদিন পরেই লিনের বিয়ে, আর সে কারণে কার্ডও পাঠিয়েছে মিংকে ইনভাইট করার জন্য। ঠিক তখনই ওখানে মিং চলে আসলে তিয়ান তখন ওই কার্ডটা পেছনে লুকিয়ে নেয়। মিং সেই সময় জিজ্ঞাসা করে কার বিয়ে। তিয়ান বলে কারোরই বিয়ে নয়, আমরা তো এমনি কথা বলছিলাম। মিং বলে আমি সত্যিটা শুনতে চাই। এরপর লিনের বিয়ের দিন চলে আসলে মিংকে দেখা যায় ও একেবারে রেডি হয়ে রাস্তায় ওয়েট করছিল, কারণ ও সাথে করে তিয়ানকেও নিয়ে যাবে। ঠিক তখনই দূরে দেখা যায় যে তিয়ান ছুটতে ছুটতে আসছিল। দেখা যায় যে তিয়ান যে জামাটা পরেছিল ওটা ছিঁড়ে গেছে। তিয়ান ইশারায় কনসোলকে বলে যে রাস্তায় আস্তে আস্তে ও পড়ে গিয়েছিল আর সেই কারণেই জামাটা ছিঁড়ে গেছে। মিং বলে তিয়ান তুমি সুন্দর করে সেজে গুজে এসেছো তো।
তিয়ান তখন বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সুন্দর করে সেজেছি। কথাটা বলার পরে ও জামার নিচে যে লেসটা ছিল সেটা ছিঁড়ে ফেলে। কনসোল বলে হ্যাঁ, তিয়ান অনেক সুন্দর করেই সেজে এসেছে আজকে। মিং বলে ওকে অবশ্যই সুন্দর করে সেজেই আমার সঙ্গে যেতে হবে, না হলে আমার প্ল্যানটা আজকে সাকসেসফুল হবে না। এরপর সেই বিয়ের ভেন্যু দেখতে পাওয়া যায়, যেখানে আজকে লিনের বিয়ে হচ্ছে। আর অনেকক্ষণ আগেই মিং তিয়ানকে নিয়ে এখানে চলে এসেছে। মিং এর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওর ভীষণই কষ্ট হচ্ছিল। যাকে একটা সময় অনেক ভালোবেসেছিল, শুধুমাত্র সে অন্ধ হয়ে যাওয়ার কারণে এই লিন ওকে ছেড়ে চলে গেছে, আর আজকে সে অন্য কাউকে বিয়ে করছে। তিয়ান সেই সময় মিং এর হাতটা ধরে আর বলে আমি আপনার পাশে আছি, আপনার যদি কোনো কথা বলতে ইচ্ছে করে আপনি আমাকে বলবেন। কথাটা শুনে মিং অনেকটা ভরসা পায়, আর ও তখন তিয়ানের হাতটা শক্ত করে ধরে, যেটা দেখে তিয়ান সে নিজেও অনেক খুশি হয়ে যায়। মিংকে দেখতে পেয়ে লিন তখন মিং এর কাছে আসে আর বলে মিং তুমি এসেছো, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। মিং তখন লিনকে কনগ্রাচুলেশনস জানায়। লিন যখন দেখে যে মিং তিয়ানের হাতটা খুব শক্ত করে ধরে আছে, এটা দেখে ওর খুব সন্দেহ হয় আর জিজ্ঞাসা করে মিং এটা তোমার পাশে কে? মিং বলে এটা আমার গার্লফ্রেন্ড, ওর নাম তিয়ান। লিন তখন পুরো নিচ থেকে ওপর অব্দি ভালো করে দেখে নেয় তিয়ানকে। লিন তখন পরিচয় করার জন্য তিয়ানের দিকে হাত বাড়ালে তিয়ান নিজের হাতটা বাড়ায় না। লিন বলে আমি তো তোমাকে এতদিনে হুইল চেয়ারে বসে থাকতেই দেখেছি, আজকে তুমি দাঁড়িয়ে আছো এখানে, মনে হচ্ছে তুমি তিয়ানের সঙ্গে অনেক ভালোই আছো। মিং বলে অবশ্যই, তিয়ানের সঙ্গে আমি অনেক ভালো আছি। লিন বলে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখনো আমাকেই দায়ী করছো। মিং বলে আমি আসলে তোমাকে দায়ী করছি না, আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। তুমি যদি আমার লাইফ থেকে চলে না যেতে তাহলে আমি তিয়ানের মতো ভালো মেয়েকে আমার জীবনে পেতাম না, তাই আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। কথাটা শুনে অনেক রেগে যায় লিন। তারপর মিং এর অনেক কাছে এসে বলে যে তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে একটা ভালো ড্রেসও কিনে দিতে পারো না? যাই হোক, তোমার এই গার্লফ্রেন্ড সাজানোর মিথ্যে নাটকটা আমার বেশ ভালোই লেগেছে। এই জন্যই আমি ভাবছিলাম যে এরকম একটা মেয়ে তোমার গার্লফ্রেন্ড কিভাবে হলো, তুমি আমাকে জাস্ট জেলাস ফিল করানোর জন্য তোমার গার্লফ্রেন্ড সাজিয়ে এনেছো ওকে। কথাটা বলে লিন ওখান থেকে চলে যায় আর মিং সে অনেক বেশি রেগে যায়। ও আজকে এটাই প্ল্যান করে এসেছিল যে তিয়ানকে সবার সামনে ওর গার্লফ্রেন্ড বলেই পরিচয় দেবে, কিন্তু সেখানে আজকে তিয়ান সমস্ত কিছু উল্টোপাল্টা করে ফেললো। তিয়ান সে সময় ছুটতে মিং এর কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে আপনি আমার উপর এত বেশি রেগে গেছেন কেন? মিং বলে আমি যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি সুন্দর করে রেডি হয়ে এসেছো কিনা, তুমি কেন আমাকে মিথ্যে বলেছিলে? তোমার যদি ভালো ড্রেস না থাকতো তুমি আমাকে বলতে, আমি তোমাকে একটা ভালো ড্রেস কিনে দিতাম। সবার সামনে কেন তুমি আমার মান সম্মানটাকে এইভাবে ধুলোয় মিশিয়ে দিলে? তিয়ান তখন রেগে গিয়ে বলে আমার কাছে এটাই ভালো জামা, আপনার কাছে টাকা আছে বলে আপনি সমস্ত জিনিসকে খারাপ বলতে পারেন না। মিং কোনো কথা না বলে রাগ করে ওখান থেকে চলে যায় আর তিয়ান সে খুবই কান্না করতে থাকে। ওর জন্য আজকে মিং এর মান সম্মান অনেক নষ্ট হয়ে গেছে, তাছাড়া মিং ওকে অনেক বাজে বাজে কথা বলেছে। সন্ধ্যা হয়ে গেলে তিয়ানকে দেখা যায় ও তখন ড্রিঙ্ক করতে করতে রাস্তা থেকে হাঁটছিল। ঠিক তখনই ওকে মিং ফোন করে আর জিজ্ঞাসা করে তুমি কখন বাড়ি ফিরবে? তিয়ান তখন খুব চিৎকার করে বলে আমি তোমার হয়ে আর কখনো কাজ করব না, আমি তোমার বাড়িতেও আর কখনো ফিরে যাব না। মিং ফোনের ওপাশ থেকে বলে ঠিক আছে, তারপরই ফোনটা রেখে দেয়। ফোন রাখার পরে তিয়ান তো দারুণ মজা পায় যে এবার থেকে আর ওই অন্ধ বসের হয়ে ওকে আর কাজ করতে হবে না। কিছুক্ষণ পরই তিয়ানের সৎমা ওকে ফোন করে আর বলে যে আমি আর তোমার বোন শিনশিন অনেক দূরে ঘুরতে এসেছি, তুমি তোমার বসের কাছ থেকে সামনের মাসের মাইনেটা একটু আগে চেয়ে নাও তো। তিয়ান বলে মা আমি রিজাইন করেছি। এটা শুনে তিয়ানের মা তিয়ানকে খুব বকাবকি শুরু করে আর বলে যে তুমি যদি কাজ ছাড়ো আর আমরা যদি টাকা না পাই তাহলে আমি এসে তোমার ব্যবস্থা করছি। সমস্ত কিছু শোনার পরে তিয়ানের তখন খুব রাগ হচ্ছিল আর খুব কান্না পাচ্ছিল, এটা ভেবে যে তার মা তার সাথে এগুলো কিভাবে করতে পারে। এরপর আরো একটু বেশি রাত হয়ে গেলে তিয়ান মিং এর বাড়িতে চলে আসে। মিং তখন রাতে ডিনার করছিল। মিং জিজ্ঞাসা করে তুমি ড্রিঙ্ক করেছো? তিয়ান বলে একটুখানি ড্রিঙ্ক করেছি, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি আপনার সমস্ত কাজ করে দেব। মিং বলে তুমি একটু আগে ফোনে যে আমাকে বললে তুমি রিজাইন করতে চাও, তুমি যখন একবার ওটা বলে দিয়েছো তোমাকে তখন আমি আর দ্বিতীয় সুযোগ দেব না। তিয়ান তখন বারবার করে রিকোয়েস্ট করতে থাকে মিংকে, কিন্তু মিং কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। তিয়ান চিৎকার করে বলে প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন। পরের দিন সকাল হয়ে গেলে তিয়ানকে দেখা যায় ও তখন নিজের সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল। ঠিক সেই সময় কনসোল আসে ওর সঙ্গে দেখা করতে। কনসোল বলে আপনি সত্যি এখান থেকে চলে যাবেন? তিয়ান বলে যে মিং আমাকে ফায়ার করে দিয়েছে, তো আমি এখানে থেকে কি করব?
কনসোল বলে, কি বললেন? আপনাকে ফায়ার করে দিয়েছে? কিন্তু গত রাতেই যে আপনার মাকে আপনার সামনের মাসের স্যালারিটা পাঠিয়ে দিল। এটা শুনে খুব অবাক হয়ে যায় তিয়ান। আর তারপর তিয়ান বুঝতে পারে যে মিং তাহলে ওকে সত্যি সত্যি ফায়ার করেনি এখনো। কনসোল তখন বলে, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে একটা জিনিস দেখাবো। এরপর কনসোল একটুখানি এসে একটা রুম খোলে, আর সেই দরজা খুললেই একেবারে চোখ ছানা বড়া হয়ে যায় তিয়ানের। সেখানে সব থেকে দামি দামি জামা কাপড়, ব্যাগ, সাজার জিনিস সমস্ত কিছু রাখা ছিল, যেগুলো দেখে একেবারে অবাক হয়ে যায় তিয়ান। আসলে তিয়ানের ভালো ভালো জামা কাপড় নেই বলে মিং এগুলো ব্যবস্থা করে দিয়েছে, যেগুলো দেখে তিয়ান তো ভীষণ ভীষণ খুশি হয় আর ভাবে এটা বুঝি ও স্বপ্ন দেখছে। কনসোল তখন ওখানে একটা ছেলেকে ডাকে। এই ছেলেটার নাম হচ্ছে জিমি। একজন অনেক বড় নামি দামি ফ্যাশন ডিজাইনার। মিং এই ফ্যাশন ডিজাইনার জিমিকে ডেকেছে যাতে সে সবসময় তিয়ানকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। জিমি এরপর প্রত্যেকটা ড্রেস এক একবার করে তিয়ানকে পরিয়ে পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল আর শিখিয়ে দিচ্ছিল যে আসলে কিভাবে সাজতে হয়। আর তারপর জিমি খুব সুন্দর করে তিয়ানকে সাজিয়ে দেয়, যে সাজটা তিয়ান তো দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। তখন অন্যদিকে মিং তখন অফিসের কোম্পানির কিছু এমপ্লয়ীদের সঙ্গে কোম্পানির ব্যাপারেই আলোচনা করছিল। সেই সময় খুব সুন্দর করে রেডি হয়ে ওখানে তিয়ান চলে আসে, যাকে দেখে এই দুটো এমপ্লয়ি একেবারে অবাক হয়ে যায়, কারণ এতটাই সুন্দর লাগছিল তিয়ানকে। তিয়ান বলে যে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ, আপনার এই গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে। মিং বলে, থ্যাংক ইউ তো আমার তোমাকে বলার কথা। তিয়ান বলে, আপনি কি জানতে চান আমি কিভাবে কিভাবে সেজেছি? এরপরে তিয়ান মিং এর পাশে বসে পড়ে আর বলে, এই যে আমি আইব্রো পেন্সিলটা, এটা অনেক দামি। তারপরে যে লিপস্টিকটা পরেছি, এটাও অনেক দামি একটা ব্র্যান্ড। এভাবে তিয়ান দেখাতে থাকে যে ও কি সুন্দর করে না সেজেছে। মিং সেও অনেক খুশি হয়ে যায় যে তিয়ান আজকে অনেক খুশি হয়েছে সুন্দর করে সেজে। অন্যদিকে তিয়ানের সৎ মা আর সৎ বোন শিনশিনকে দেখা যায়। ওরা তখন বডি স্পা নেওয়ার জন্য একটা পার্লারে ছিল। শিনশিন সেখানে তখন একটা ম্যাগাজিন পড়ছিল। সেই সময় হঠাৎ করে পেজ উল্টাতে ওর হাউমিং এর ছবিটা সামনে আসে, যাকে প্রথমবার দেখেই শিনশিনের প্রচন্ড ভালো লেগে যায়। তারপর শিনশিন ওর মার কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা তিয়ান যে বসের কাছে কাজ করছে তার নাম কি হাউমিং? ওর মা বলে যে হ্যাঁ, কেন কি হয়েছে? শিনশিন বলে, না কিছুই হয়নি। আচ্ছা আমরা কবে বাড়ি যাব? এবার বাড়ি গেলে আমরা দিদির সঙ্গে দেখা করব। ওর মা বলে, বাবা তুমি তোমার দিদির সঙ্গে দেখা করার জন্য এত উতলা কেন? যাই হোক আমরা আগে যাই, তো তারপর দেখা হবে। এরপর রাত হয়ে গেলে দেখা যায় যে ঘুম পাড়ানোর জন্য তিয়ান তখন বই পড়ে শোনাচ্ছিল। সে অন্য কাউকে ঘুম পাড়াবে কি, বই পড়তে পড়তে সে নিজেই ঘুমিয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু মিং লক্ষ্য করে। ও তখন তিয়ানের কাছে উঠে যায় আর ওর হাত থেকে বইটা সরিয়ে নেয়। এরপর ও তিয়ানকে কোলে করে নেয় আর ওরই ঘরের দিকে যেতে থাকে। ও চাইছিল যে তিয়ানকে ওর নিজে পৌঁছে দেবে ওর ঘরে। এরকম ভাবে সত্যি সত্যি মিং কিন্তু তিয়ানকে ওর রুম অব্দি নিয়ে আসে, আর ঠিক তখনই কার্পেটে পা বেঁধে ওরা দুজনেই বিছানায় ধপাস করে পড়ে যায়। এই পড়ার কারণে তিয়ানেরও ঘুমটা ভেঙে যায়। তিয়ান উঠে দেখে যে ও ওর নিজের রুমেই আছে। ও বলে, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কষ্ট করে? আপনি তো আমাকে ডাকতে পারতেন, আপনি এত কষ্ট করে আমাকে এখানে পৌঁছে দিতে গেলেন কেন? কথাটা শুনে মিং খুব রেগে যায় আর বলে, তুমি কি বলতে চাইছো আমি অন্ধ বলে তোমাকে সামান্য ঘর অব্দি পৌঁছে দিতে পারবো না? তুমি কি সবসময় আমাকে দয়া দেখাও আমি অন্ধ বলে? কথাটা বলে মিং ওখান থেকে চলে যায়। তিয়ানের খুব রাগ হয়। ও তো মিং এর ভালোই চেয়েছিল, কিন্তু ভালো করতে গিয়ে উল্টে মিংকেও রাগিয়ে ফেললো। কিছুদিন কেটে গেলেই তিয়ানের মা আর বোন আসে মিং এর বাড়ির সামনে। এখানে শিনশিন মিং এর এত বড় গাড়ি আর এত দামি গাড়ি দেখে একেবারে হা হয়ে যায়। মিং তখন গাড়িতে ওঠে অফিসে যাওয়ার জন্য, আর তাকে অবাক হয়ে দেখতে থাকে শিনশিন। এরপরে তিয়ানের মা শিনশিন চলে আসে সোজা তিয়ানের কাছে, আর এখানে এসে এত দামি জামা কাপড় দেখে শিনশিন তো একেবারে অবাক হয়ে যায়। তিয়ান জিজ্ঞাসা করে, তোমরা হঠাৎ এখানে এলে? তিয়ানের মা বলে, তিয়ান এগুলো সব তোমার? তিয়ান বলে, হ্যাঁ, বস ভালোবেসে আমাকে দিয়েছে। এসব শুনে খুবই অবাক হয়ে যায় তিয়ানের মা। আর শিনশিন তার খুব হিংসে হতে থাকে আর মনে হয় যে এই সমস্ত জামা কাপড় যদি তার হতো কতই না ভালো হতো। রাত হয়ে গেলে মিংকে মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। সেদিন রাতের ঘটনার জন্য ওর আজও মন খারাপ। সেই সময় ওর সঙ্গে দেখা করতে আসে তিয়ান। তিয়ান সেই সময় ভালোভাবে কথা বলতে চায় মিং এর সঙ্গে, কিন্তু মিং রাগ দেখিয়ে তিয়ানের সঙ্গে কোনো কথাই বলে না। মিং বলে, আপনি কি এখনো আমার ওপর রেগে রয়েছেন? মিং বলে যে তুমি যাও, তোমার আমার সঙ্গে কথা বলতে হবে না। এটা শুনে তিয়ান বুঝতে পারে যে মিং সত্যি সত্যি এখনো ওর ওপর অনেক রেগে আছে।
তিয়ান বলে, চলুন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলেই আপনার মন ভালো হয়ে যাবে। এটা বলেই ও মিং এর হাত ধরে টানাটানি করতে শুরু করে। এরপর তিয়ান মিংকে নিয়ে চলে আসে বাইরে। মিং যাতে বাইরের খোলা বাতাসটা একটু পেতে পারে সেই জন্য। আসলে অন্ধ হওয়ার কারণে মিং তো সেরকম ভাবে বাইরে বেরোনোর সুযোগই পায় না। তিয়ান ওকে নিয়ে আজকে একটু ঘুরতে বের হয়েছে। তিয়ান বলে, আমি এর আগে বাচ্চাদের আঁকা শেখাতাম, চলুন আপনাকে ওখানেই নিয়ে যাব। মিং বলে, পুরো রাস্তাটা কি আমরা হেঁটেই যাব? তিয়ান বলে, হেঁটে কেন যাব, আমরা বাসে করে যাব। মিং তো খুব অবাক হয়ে যায়, কারণ ও আগে কোনোদিনও বাসে ওঠেনি। তিয়ান বলে, আজকে আমার সঙ্গে উঠুন, দেখবেন খুব ভালো লাগবে। এরপর সত্যি সত্যি বাসে ওঠে মিং, আর ওরা দুজনে চলে আসে ওদের ডেস্টিনেশনে। বাস থেকে নেমে ওরা দুজনে চলে আসে একটা সাবওয়েতে। তিয়ান বলে, আমি যখন আঁকা শেখাতে আসতাম সেটা ছিল দিনের বেলা, কিন্তু এখন তো রাত, ওখানে হয়তো কেউই নেই। মিং বলে, আমি তবু ওই জায়গাটাতে যেতে চাই যেখানে তুমি আঁকা শেখাও বাচ্চাদের। এটা শুনে তিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর ওরা দুজনে বি এক্সিট দিয়ে বার হয়ে যায় সাবওয়ে থেকে। ওখান থেকে বেরিয়ে তিয়ান তখন মিংকে নিয়ে হাঁটতে থাকে, আর সে স্কুলটার দিকে আসছিল। এইভাবেই ওরা দুজনে সেই স্কুলটার সামনে চলে আসে। তিয়ান বলে যে এখানে আজকে কোনো সিকিউরিটি গার্ড নেই, চলো আমরা আজকে দেওয়াল টপকে ভেতরে যাই। মিং বলে, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে তোমার মধ্যে এইসব চোরের ব্যাপারগুলো আছে। তিয়ান বলে, তুমি যাবে কিনা? এটা বলেই তিয়ান তখন ওখানে থাকা যে গেটটা ছিল সেটার উপরে চড়ে বসে, আর তারপর উঠে ভাবে যে এটাও তো বড্ড উঁচু, এখান থেকেও পার হতে পারবে না। মিং বলে, আমি ওখান থেকে কেন যাব, আমি সোজাসুজি গেট থেকেই যাব, বলেই ও গেটটা খুলে দেয়। তিয়ান দেখে যে ওখানের গেটটা তো খোলাই আছে, বেকার বেকার ও এত উঁচুতে উঠতে গেল। এরপর মিং ওখান থেকে তিয়ানকে কোলে করে নামায়। তারপরে ওই স্কুলটার ক্যাম্পাসে ওরা দুজনে একসাথে হাঁটতে থাকে। তিয়ান সে সময় বলছিল ওই স্কুলে যখন প্রথমে জয়েন করেছিল তখন ওর সঙ্গে কি কি হয়েছিল। বাচ্চাগুলো এতটাই দুষ্টু ছিল যে কেউ তিয়ানকে ভয় পেত না, তাই তিয়ান একদিন একটা খারুস আন্টি সেজে এসেছিল, তাতে করে প্রত্যেকটা বাচ্চা ভয় পেয়েছিল। হঠাৎ করেই ওখানে সিকিউরিটি গার্ড আসার জন্য তিয়ান মিংকে নিয়ে লুকিয়ে পড়ে একটা জায়গায়। তিয়ান বলে, তুমি তো খুব এখানে আসতে চাইছিলে, এবার বলো তুমি এখন কি করতে চাও? মিং বলে, আমি দেখতে চাই তুমি আসলে ঠিক কেমন দেখতে। তিয়ান বলে, এখন তুমি আমার মুখ দেখতে চাও? মিং বলে, এটা শুনে খুবই ব্লাশ করতে থাকে তিয়ান। মিং তখন তিয়ানের মুখের প্রত্যেকটা জায়গা টাচ করে করে ওকে অনুভব করতে থাকে। মিং তখন আর একটু দেরি না করে তিয়ানকে কিস করে। হঠাৎ করেই মিং কিস করতে করতে ওর লিপে কামড়ে দেয় আর বলে, তুমি আমাকে কামড়াচ্ছ কেন? মিং বলে, আমি তোমার শরীরে আর তোমার মনে দাগ কেটে যেতে চাই, যাতে তুমি আমাকে কখনো না ভুলতে পারো। তিয়ান বলে, তুমি যা বাজে ছেলে, তোমাকে আমি কিভাবে ভুলবো? মিং বলে, আমাকে কখনো ছেড়ে যেও না। কথাটা বলে ও তিয়ানকে আবারও কিস করে। এরপর তিয়ান ওকে রাজি করিয়ে নেয় ওর চোখের অপারেশন করার জন্য। এই কারণেই মিং এর বাড়িতে একজন নাম করা ডাক্তার আসে। সে জানায় যে প্রথমে মিংকে চোখের পরীক্ষা করার জন্য হসপিটালে যেতে হবে, তারপর এই হসপিটাল থেকে বলা হবে মিং এর অপারেশনটা কবে কি হবে না হবে। তিয়ান তো দারুণ খুশি যে মিং অপারেশনের জন্য রাজি হয়েছে, এবার মিং সমস্ত কিছু দেখতে পাবে। তিয়ান তখন মিং এর কাছে এসে বলে যে তুমি এবার আবারও সমস্ত কিছু দেখতে পাবে। মিং বলে, তুমি এত তাড়াতাড়ি খুশি হও না, আমি যদি চোখ খুলে দেখতে পাই তুমি খুব বাজে দেখতে, তাহলে কিন্তু আমি তোমাকে ফায়ার করে দেব। তিয়ান বলে, আমি অতটাও খারাপ দেখতে নই যে তুমি আমাকে ফায়ার করে দেবে। তাটা বলে তিয়ান মিংকে জড়িয়ে ধরে। মিং তখন মনে মনে বলে, এবার আমি ফাইনালি দেখতে পাবো তুমি আসলে কেমন। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন মিং এর অপারেশনের দিন। তিয়ান নিজে মিংকে নিয়ে এসেছে হসপিটালে। তিয়ান বলে, আজ থেকে তুমি সমস্ত কিছু আবারও দেখতে পাবে। মিং বলে, চোখ খুলে সবার প্রথমে আমি তোমাকেই দেখতে চাই। তিয়ান বলে, তুমি একদম ভয় পেও না, ডাক্তার বলেছে এই অপারেশনটা অনেক ইজি, খুব তাড়াতাড়ি অপারেশন শেষ হয়ে যাবে। মিং তখন তিয়ানের কপালে কিস করে, আর তারপর দুজন মিলে একসঙ্গে হসপিটালে আসে। অন্যদিকে শিনশিনকে বাড়িতে বসে থাকতে দেখা যায়, ও তখনও ফোনে মিং এর ছবিটাই অবাক হয়ে দেখতে থাকে। ঠিক সেই সময় ওর মা ওখানে আসে আর বলে, আজকে তিয়ান ফোন করেছে, ও বলল ওর বসের নাকি আজকে চোখের অপারেশন হবে। এবার যদি ওই বস চোখ ফিরে পেয়ে তিয়ানকে ছাড়িয়ে দেয় তখন আমাদের কি হবে? আচ্ছা শিনশিন, তোর চিন্তা হচ্ছে না? শিনশিন বলে, আচ্ছা মা, সত্যি কি আমার আর তিয়ানের গলার ভয়েস একদম একই? ওর মা বলে যে আমার তো মনে হয় একই, তাছাড়া আমাদের সমস্ত রিলেটিভরা তো সবাই বলেই একই, কিন্তু হঠাৎ করে তুই এটা কেন জিজ্ঞাসা করছিস?
ঠিক তখনই ও ওর দিদি তিয়ানকে কল করে আর বলে যে তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে খুব ভয় পেয়ে যায় তিয়ানকে শিনশিন এক্ষুনি ওর কাছে ডাকে। তিয়ান তখন কনসোলকে নিয়ে সেই লোকেশনটাতে পৌঁছে যায় যে লোকেশনটার আসলে বলেছিল শিনশিন। কিন্তু এখানে এসে তিয়ান চারিদিকে কোথাও শিনশিনকে খুঁজেই পায় না। ও চিৎকার করে করে ডাকতে থাকে, তাও শিনশিনের কোনো পাত্তা নেই। ঠিক তখনই দূর থেকে শিনশিন একটা গাড়ি খুব জোরে চালিয়ে নিয়ে আসছিল তিয়ানের দিকে। ও আসলে প্ল্যানিং করছে তিয়ানকে পুরো প্রাণে মেরে ফেলবে। কিন্তু সেই মুহূর্তে কনসোল তিয়ানকে বাঁচিয়ে নেয় আর পুরো গাড়ির ধাক্কাটাই কনসোলে লাগে। এর ফলে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কনসোলের, যেটা দেখে খুব ভয় পেয়ে যায় শিনশিন, কারণ ওর প্ল্যানিং ছিল অন্য কিছু। অন্যদিকে মাথায় কিছুটা আঘাত পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তিয়ান, যাদেরকে এইভাবে এখানে দেখে খুব ভয় পেয়ে যায় শিনশিন। এরপরে তিয়ানকে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় আর ওরই পাশে দাঁড়িয়েছিল তিয়ানের সৎ মা আর সৎ বোন শিনশিন। তখন তিয়ানের মা এটা জানতে পেরে খুব অবাক হয়ে গেছে যে শিনশিন গাড়ি চালিয়ে ধাক্কা দিয়েছে তিয়ানকে। শিনশিন বলে, আমি চেয়েছিলাম ওকে পুরোপুরিভাবে মেরে ফেলতে, কিন্তু ও যে বেঁচে যাবে সেটা আমি বুঝতে পারিনি, আর তার পরিবর্তে আমি ধাক্কা দিয়ে ফেলেছি মিং এর অ্যাসিস্ট্যান্টকে। এটা শুনে তিয়ানের মা আরো বেশি করে অবাক হয়ে যায়। এবার যদি ওই কনসোল সবাইকে বলে দেয় তাহলে তো তিয়ানকে জেলে যেতে হবে। শিনশিন বলে যে ওই লোকটা রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, আমি তো শুধুমাত্র তিয়ানকেই এখানে নিয়ে এসেছি। এটা ভেবেই শিনশিন নিজেও খুব ভয় পাচ্ছে যদি কনসোল সবাইকে সবকিছু বলে দেয়। শিনশিন বলে যে মিং যখন চোখ খুলবে আমি তিয়ান হয়ে ওর সামনে যাব, কারণ ওর আর আমার তো গলার ভয়েস একই। মিং বুঝতেও পারবে না যে আমি আসল তিয়ান নই। আমি মিংকে ভালোবাসি আর যে কোনো মূল্যে ওকে আমি চাই। এটা শুনে তিয়ানের মা একেবারে অবাক হয়ে যায়। তিয়ানের মা বলে, যদি তোদের দুজনের ভয়েস একই হয় কিন্তু ও যদি জ্ঞান ফিরে আসে তখন তো ও সমস্ত কিছু সবার সামনে এক্সপোজ করে দেবে। শিনশিন বলে, কিচ্ছু হবে না, আমরা ওকে ঘরের মধ্যে লক করে রেখে দেব। ও যদি ছাড়া পেয়ে যায় আমাকে তাহলে জেল খাটতে হবে। মা, তুমি কি এটা চাও যে আমি জেল খাটি? তিয়ানের মা সমস্ত কিছু শোনার পর রাজি হয়ে যায়। অন্যদিকে মিং এর তখনও সার্জারি শুরু হয়নি। ও তখন চারিদিকে তিয়ানকেই খুঁজে বেড়াচ্ছিল। ডাক্তার বলে যে তিয়ানের ফ্যামিলি থেকে ফোন এসেছিল, কিছু একটা বিপদ জেনে ও গেছে ওর ফ্যামিলির কাছে। ও বলে গেছে যে আপনি জ্ঞান ফিরলে ও অবশ্যই আপনার সামনে আসবে। আপনাকে এক্ষুনি অপারেশন কেবিনে যেতেই হবে, না হলে আমাদের দেরি হয়ে যাচ্ছে। মিং এর তখন আসলেই আর কিছু করার ছিল না, তাই ও অপারেশন করতে রাজি হয়। অন্যদিকে দেখা যায় তিয়ানকে হাত পা বেঁধে শুয়ে রেখেছে বিছানায়। আর ঠিক তখনই ওর জ্ঞানটা ফিরে আসে। ও যখন উঠে দেখতে পায় ওর হাত বাঁধা, ও খুব অবাক হয়ে যায়। এই সময় ওর কাছে ওর মা আসে আর বলে, তোর কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হসপিটাল থেকে তোকে বাড়িতে নিয়ে এসেছি। তিয়ানের সে সময় মনে পড়ে যায় যে গাড়িটা ওকে ধাক্কা দিয়েছিল সেই গাড়িটা অন্য কেউ নয়, ওরই নিজের বোন শিনশিন চালাচ্ছিল। তিয়ান তখন ওর হাত পা গুলো খুলে দিতে বলে, কিন্তু তিয়ানের মা সেটা তো কিছুতেই করবে না। তিয়ান তখন কান্না করতে করতে বলে যে শিনশিন এটা আমার সঙ্গে কেন করলো। তিয়ানের মা বলে যে মিংকে শিনশিন অনেক ভালোবেসে ফেলেছে, তাই শিনশিন এখন তিয়ান সেজেই মিং এর সামনে যাবে। এটা শুনে তিয়ান আরো বেশি করে অবাক হয়ে যায় আর বারবার করে অনুরোধ করে ওকে ছেড়ে দেওয়ার জন্য। ওর মা বলে এখন অনেকটা দেরি হয়ে গেছে, ওর এখন অপারেশন হয়ে হয়তো ও শিনশিনকে দেখেও ফেলেছে। কথাগুলো শোনার পরে তিনের মন খুব খারাপ হয়ে যায় আর ও খুব কান্না করতে থাকে। এরপর হসপিটাল দেখানো হয়, যেখানে আজকে চোখের বাঁধন খোলা হচ্ছিল মিংয়ের। ওরই সামনে দাঁড়িয়ে রয়েছে শিনশিন। শিনশিনের দিকে তাকিয়ে মিং বলে, তিয়ান। শিনশিন বলে, হ্যাঁ আমি তিয়ান। মিং তখন মন ভরে শিনশিনের মুখটাই দেখতে থাকে, কারণ মিংয়ের কাছে এটাই হচ্ছে ওর তিয়ান। মিং বলে, আমি তোমার মুখটা যেরকম ভেবেছিলাম তার থেকে তুমি একদম আলাদা, কিন্তু যাই হোক এখন আমি তোমার মুখটা মন ভরে দেখতে পাচ্ছি আর এই মুখটাই আমি সারা জীবন দেখে যেতে চাই। কথাটা বলার পরে মিং শিনশিনকেই জড়িয়ে ধরে। আজকে শিনশিন যা প্ল্যান করেছিল তা সাকসেসফুল হয়েছে। আর অন্যদিকে তিয়ান সে বন্ধ একটা অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তার আর মিং এর সামনে যাওয়া হলো না। মিং এর সেই রিয়াকশনটা দেখতে পেল না যে ওকে দেখার পরে মিং ঠিক কতটা খুশি হয়েছে। তিয়ান খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বলে ওর মা ওর মুখে ঠেসে ঠেসে খাবার গুছতে থাকে যাতে তিয়ান মরে না যায়। আর অন্যদিকে শিনশিনকে দেখা যায় ও তখন মিং এর বাড়িতে এসে সেই ওয়ার্ড্রবে চলে আসে, যেখানে মিং তিয়ানের জন্য অনেক দামি জামা কাপড় কিনেছিল। আজকে এই দামি জামা কাপড়গুলো পেয়ে শিনশিন অনেক খুশি, কারণ এগুলোর লোভেই তো সে এই বাড়িতে এসেছে। এরপর মিং একটা খুব সুন্দর হীরের আংটি দিয়ে শিনশিনকে প্রপোজ করে আর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? আর শিনশিন সে তো এক কথায় রাজি হয়ে যায় বিয়ে করার জন্য।
আর তাতে করে মিং সেও অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পরে তিয়ানের বোন শিনশিন আসে তিয়ানের সঙ্গে দেখা করতে আর বলে, তুই জানিস তোর বয়ফ্রেন্ড মিং আমাকে প্রপোজ করেছে বিয়ের জন্য। তিয়ান বলে যে মিং কখনোই তোর মতো একটা মেয়েকে বিয়ে করবে না। শিনশিন বলে, জানি জানি তোর মন খারাপ হচ্ছে এটা শুনে, কিন্তু কি বলতো সামনের মাসেই আমাদের বিয়ে হতে চলেছে, আমরা অলরেডি শপিং করা একটু একটু করে শুরুও করে দিয়েছি। কথাগুলো শুনে খুবই রাগ হতে থাকে তিয়ানের। তিয়ান বলে, তুই কি কনসোলকে পুরোপুরি প্রাণেই মেরে ফেলেছিস, কোথায় আছে ও? শিনশিন সে সময় মনে মনে বলে কনসোলের গ্রামের বাড়িতে কনসোলকেও পাঠিয়ে দিয়েছে আর সাথে করে কনসোলের ফ্যামিলিতে কয়েক লক্ষ টাকা পাঠিয়েছে যাতে ওরা এই ব্যাপারে মুখ না খোলে। তাছাড়া কনসোল এখন কোমাতে আছে। কিন্তু তিয়ানের সামনে শিনশিন বলে যে ও অনেক ভালো আছে, তাছাড়া মিং ওকে কাজ থেকে বার করে দিয়েছে। এটা শোনার পরে খুব রেগে যায় তিয়ান। শিনশিন তখন তিয়ানকে খুব জোরে একটা চড় মারে আর তারপর মায়ের সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে তিয়ানের মা বলে, শোন শিনশিন, তুই যখনই মিং এর বাড়িতে যাবি এবার তোর সব থেকে আগে জানতে হবে মিং এর ঠিক কতটা প্রপার্টি আছে। শিনশিন বলে, আরে মা তুমি চিন্তা করো না, আমি এইগুলো অনেক আগেই জেনে নিয়েছি, এবার খালি পালা ওকে দিয়ে সমস্ত কিছু সাইন করে নেওয়া, সেটা আমি কোনো একদিন করিয়ে ফেলবো আর তারপরে সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। ঘরের ভেতর থেকে এই সমস্ত কথাগুলো তিয়ান শুনতে পাচ্ছিল। তিয়ানের মা বলে, সমস্ত টাকা পাওয়ার পরে আমাকে কয়েক লক্ষ টাকা দিবি, সেই টাকা দিয়ে আমি তোর দিদি তিয়ানকে বিদেশে পাঠিয়ে দেবো যাতে ও কোনোদিনও কাউকে সত্যি কথাগুলো না বলতে পারে, আর বিদেশের এমন জায়গায় পাঠাবো যেখান থেকে আর কোনোদিনও না ফিরে আসতে পারে। শিনশিন বলে, তুমি ওর জন্য এতটা ভাবছো, ওকে প্রাণে মেরে ফেললেই তো হয়, এত টাকা খরচ করার কি আছে? আমি ওর জন্য একটা টাকাও খরচ করব না। তিয়ানের মা তাতেই রাজি হয়ে যায়। বোঝা যায় এই মার মেয়ে ঠিক কতটা বড় ক্রিমিনাল। এরপর বাড়ি থেকে শিনশিন আর তিয়ানের মা দুজন মিলে একসাথে বেরিয়ে যায় আর সেই সুযোগেই নিজের হাতের বাঁধন ছাড়িয়ে বেরিয়ে পড়ে তিয়ান। তারপর তিয়ান বাড়ি থেকেও বেরিয়ে যায় লুকিয়ে লুকিয়ে। ওখান থেকে তিয়ান সোজা চলে আসে অফিসে, যে অফিসের বস মিং। সেখানে আসার সময় তিয়ান মনে মনে বলে, মিং আমি তোমার সঙ্গে আজকে দেখা করতে এসেছি, তোমাকে আর আমাকে পৃথিবীতে কেউ কখনো আলাদা করতে পারবে না। ঠিক তখনই দূরে ও দেখতে পায় মিংকে। মিং এখন সমস্ত কিছু দেখতে পায় আর ও মিংকে দেখে অবাক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে যখন ও মিং এর কাছে যাবে সেই সময়ও অজ্ঞান হয়ে পড়ে যায়। মিং দূর থেকে দেখতে পায় যে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু এই মেয়েটা যে কে সেটা তো মিং জানে না। সেই সময় একটা মেয়ে মিংকে মিটিং এর জন্য ডাকে, তাই এদিকে না দেখে মিং চলে যায় অফিসে আর তিয়ান ওখানে ওইভাবেই পড়ে থাকে। অফিসের এমপ্লয়িরা মিলে ওকে হসপিটালে পাঠায় আর সেই সময় ওর সামনে বসেছিল ওরই মা। সেই সময় তিয়ানের জ্ঞান ফিরে আসে। আসলে অনেক দিন কিছু ঠিকঠাক করে না খাওয়ার কারণেই তিয়ান অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তিয়ানের মা বলে, অফিসে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে আর এটা শিনশিন দেখতে পেয়েছিল। তিয়ান বলে, তুমি জানো এখন আমার মধ্যে ঠিক কি চলছে? আমার এই জায়গাটাতে খুব কষ্ট হচ্ছে। তিয়ানের মা বলে, আমার এখানে আরো বেশি কষ্ট হচ্ছে। তখন তিয়ানের মা একটা মিথ্যে নাটক বানায়, বলে যে শিনশিন সুইসাইড করার চেষ্টা করেছে তোকে ওখানে দেখার পর। ও ভাবছে যে তুই ওর থেকে সমস্ত কিছু কেড়ে নিবি। শিনশিন সত্যি মিংকে অনেক বেশি ভালোবাসে, তাই ও চায় মিং এর সঙ্গে একটা সুস্থ জীবন যাপন করতে। ও তো তোর ছোট বোন, কেন তুই ওর সঙ্গে এরকম করছিস? তুই তোর ছোট বোনকে এইটুকু দিতে পারবি না? সমস্তটা শোনার পরে তিয়ান একেবারে অবাক হয়ে যায় আর বলে, তোমার মেয়েকে বলে দিও ও যেন এরকম বোকামি আর না করে। আমি কারোর সঙ্গে আর কোনো ঝামেলা করতে চাই না। এটা শুনে তিয়ানের মা খুব খুশি হয়ে যায় আর বলে, কিভাবে যে আমি তোকে থ্যাংক ইউ জানাবো? আমি জানতাম আর কেউ হোক না হোক তুই তোর বোনের কষ্টটা ঠিক বুঝবি। তিয়ান বলে, ছোটবেলা থেকে আমি একটা জিনিস তো বুঝতে পেরেছি, তুমি আর শিনশিন কোনোদিনও তোমাদের পরিবারের অংশ বলে আমাকে মনে করনি। কথাগুলো বলার পরে তিয়ান তখন অনেক কান্না করছিল। এরপর থেকে তিয়ান আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে আগে যেরকম টুকটাক ডেলিভারির কাজ করতো সেই কাজটাই সে আবার শুরু করে। ঠিক তখনই একটা জব ইন্টারভিউয়ের জন্য ওর কাছে কল আসে আর এই কলটা পেয়েও ভীষণ খুশি হয়ে যায়। এরপর তিয়ান চলে আসে সেই জব ইন্টারভিউ দিতে। সেখানে তিয়ানের বায়োডাটা দেখে ওখানকার অফিসের বস বলে, তুমি আর গ্রুপের হাউমিং এর হয়ে কাজ করেছো?
তিয়ান বলে, কিন্তু আমি তো এখানে ড্রয়িং টিচার হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। সেই বস বলে যে তুমি যে আর গ্রুপে কাজ করতে, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। আমরা কদিন ধরে ভাবছিলাম আর গ্রুপের সঙ্গে একটা প্রজেক্ট সাইন করব। তুমি যদি ওই অফিসে কাজ করতে তাহলে তুমি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করতে পারবে। তিয়ান তখন ভাবতে থাকে যে ও কিভাবে মিং এর সামনে যাবে, কিন্তু এই চাকরিটাও তো ওর ভীষণ দরকার। তাই তিয়ান তখন এই বসের কথাতে রাজি হয়ে যায়। এরপর সে অফিসের হয়ে তিয়ান ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো রাখতে আসে মিং এর অফিস রুমে। সেখানে তখন মিং ছিল না। ও ওখানে টেবিলের ওপর দেখতে পায় মিং এর সঙ্গে ওরই বোন শিনশিনের একসঙ্গে একটা ছবি, যেটা দেখে খুব মন খারাপ হয়ে যায় তিয়ানের, কারণ আজকে শিনশিনের জায়গায় ওর থাকার কথা ছিল। ওখান থেকে যাওয়ার সময় ডাস্টবিনে ও একটা চিকেনের পিস পড়ে থাকতে দেখে, আর তার সাথে সাথে ওখানে কিছু ব্রকলি ছিল। তিয়ান তখন বলতে থাকে যে অফিসের এরা কি কেউ জানে না যে মিং ব্রকলি আর চিকেন খায় না। এরপরে তিয়ান ওখান থেকে চলে যায়। ওই অফিসের হয়ে এখন থেকে তিয়ান এখানেই মানে মিং এর অফিসে নতুন করে কাজ করা শুরু করে। এখানে সে বিভিন্ন বিল্ডিং এর স্ট্রাকচারগুলো আঁকা শুরু করে। হঠাৎ করে ও দূরে তাকিয়ে দেখতে পায় শিনশিনকে। ও তখন মিং এর অফিসের রুমের দিকে যাচ্ছিল। আর শিনশিনকে দেখে তিয়ান তাড়াতাড়ি করে নিজের মুখটা লুকিয়ে নেয়, কারণ শিনশিন এখানে যদি ওকে দেখে তাহলে ঝামেলা শুরু করে দেবে। তিয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়। শিনশিন আর মিং একসাথে কত ভালো আছে। তাছাড়া শিনশিন এই অফিসে আসে মানে তিয়ানের নজরে একবার পড়লেই ও তিয়ানকে এখান থেকে হয়তো বার করে দেবে। এরকমই ইম্পর্টেন্ট ফাইল মিং এর অফিসে রাখতে এসে ও তখন সাথে করে নিয়ে আসে একটা অরেঞ্জ। আসলে মিং অরেঞ্জ খেতে অনেক বেশি ভালোবাসে। তিয়ান তখন মিং এর জন্য ওই অরেঞ্জটা টেবিলের ওপর রেখে দেয় আর তারপর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিং তখন নিজের অফিস রুমে আসে। টেবিলের ওপর এই অরেঞ্জটা দেখে ও খুব অবাক হয়ে যায় আর ভাবে যে শিনশিন বোধহয় এটা রেখে গেছে। পরের দিন অফিসে একটা মিটিং দেখা যায়, যেখানে মিং নিজেই ছিল। ওখানেই বসেছিল তিয়ান। সে তখন লুকিয়ে লুকিয়ে মিং এরই একটা ছবি আঁকছিল। আর এভাবে মিটিংটা যত এগোতে থাকে তিয়ান তখন মিং এর ছবিটাকে ততটাই সুন্দর বানাতে থাকে। কিছুক্ষণ পরে মিটিংটা শেষ হয়ে যায়। তিয়ান নিজের আঁকা ছবিটা ওখানে ফেলে দিয়ে চলে আসে। মিং যখন ওই মিটিং রুম থেকে বেরোচ্ছিল ও তখন ওই মুড়ে থাকা কাগজটা দেখতে পায়। ওটা খুলে দেখে যে ওখানে তো ওরই ছবি আঁকা আছে। এটা দেখে মিং অনেক অবাক হয়ে যায়। সেদিনই ইম্পর্টেন্ট ফাইল জমা দেওয়ার সময় ও আবারও আরেকটা অরেঞ্জ রেখে দিয়ে যায়। আর ওখান থেকে ফেরার সময় মিং তখন ওখানে ঢোকে। মিং বলে, তাহলে টেবিলের ওপর প্রত্যেকদিন অরেঞ্জ তুমিই রাখো? তিয়ান বলে, আসলে প্রেসিডেন্ট। গলার ভয়েসটা শুনে মিং এর তখন খুব চেনা লাগে আর বলে, তোমার গলার ভয়েসটার সঙ্গে আমার একজন প্রিয়জনের খুব মিল। তুমি কিভাবে জানলে যে আমার অরেঞ্জ প্রিয়? তিয়ান তখন কি বলবে কিছু বুঝতেই পারছিল না। মিং তখন পকেট থেকে ওই কাগজটা বের করে আর সেই ছবিটা দেখিয়ে বলে, এই ছবিটা তুমি এঁকেছো তাই না? আমার যদি খুব ভুল না হয় তাহলে তুমি হয়তো সিক্রেটলি আমাকে ভালোবাসো। মিং তখন ওই ছবিটা তিয়ানের হাতে দিয়ে দেয় আর বলে, তুমি জানো না যে আমার গার্লফ্রেন্ড আছে? তিয়ান তখন আর কোনোই কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। মিং বলে, চুপ করে থাকা আমি একদম পছন্দ করি না। আমি বুঝতে পেরেছি তুমি এইগুলো করছো যাতে তুমি আমার মন জিতে নিতে পারো। তাহলে তুমিও শুনে রাখো, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। তো আমি আশা করব তুমি তোমার বিহেভিয়ারগুলো এবার থেকে কন্ট্রোল করবে। বেরিয়ে যাও এখান থেকে। আজকে মিং এর ব্যবহারে তিয়ান অনেক কষ্ট পেয়েছে। তিয়ান তখন কান্না করতে করতে ওখান থেকে চলে আসে আর ভাবতে থাকে যে একটা মানুষ কিভাবে তার ভালোবাসাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে। এরকম ভাবেই তিয়ান যখন লিফট করে নিচে নামছিল সেই সময় লিফটের ভেতর চলে আসে মিং আর শিনশিন। শিনশিন তখন তিয়ানকে দেখতে পেয়ে বেশি বেশি করে ক্লোজ আসার চেষ্টা করে মিং এর, যাতে তিয়ান এটা দেখে আরো বেশি করে কষ্ট পায়। সত্যি সত্যি তিয়ানের তখন ভীষণ কষ্ট হচ্ছিল। ওর বোন শিনশিন যাওয়ার সময় বুঝিয়ে দেয় যে তোর আর কিছুই নেই, সবকিছুই আমার হয়ে গেছে। এরকমই একদিন অফিসে বসে ছবি আঁকছিল তিয়ান। সেই সময় শিনশিন ওর কাছে এসে পেন্সিলটা ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে তিয়ান খুব অবাক হয়ে যায়। শিনশিন বলে, তুই আসলে কি ভেবেছিস বলতো? তুই কি প্ল্যান করছিস? তিয়ান বলে, আমি এখানে শুধুমাত্র একটা প্রজেক্টের কারণেই কাজ করছি, না হলে আমি এখানে কখনোই কাজ করতাম না। শিনশিন বলে, এখানে অনেক লোক আছে, চল আমার সঙ্গে বাইরে গিয়ে কথা বলবি। কথাটা বলেই ও তিয়ানের হাত ধরে টানাটানি করা শুরু করে। তিয়ান বলে, সরি, এখন আমি আমার নিজের কাজে অনেক বেশি ব্যস্ত আছি। এটা শুনে শিনশিন অনেক বেশি রেগে গেলে ও তিয়ানকে খুব জোরে সবার সামনে চড় মারে। স্বাভাবিকভাবেই তিয়ান তখন শিনশিনের ওপর অনেক রেগে যায় আর ওকে উল্টে একটা চড় মারে। সেই মুহূর্তে ওখানে মিং চলে আসে আর মিং খালি এটুকুই দেখতে পায়।
মিং দেখে যে শিনশিন চড় খেয়ে একেবারে ধাক্কা লেগে গেছে ওর মাথায়। মিং তখন এসে তিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর শিনশিনকে ওখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে মিং তিয়ানকে টানতে টানতে নিয়ে আসে শিনশিনের কাছে আর বলে, তুমি তিয়ানের সঙ্গে যা করেছো এর জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তাই ভালো হবে ওর জ্ঞান আসার আগে তুমি এই কোম্পানি থেকে চলে যাও। তিয়ান বলে, আমি ওকে ইচ্ছে করে মারিনি, ওই আমাকে সবার প্রথমে মেরেছে। মিং বলে, তিয়ান অনেক ভালো মনের একটা মানুষ, ও কখনোই কাউকে এইভাবে মারতে পারে না। তুমি আমাকে তোমার প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিলে আর সেটাতে তুমি সাকসেসফুল হওনি বলেই তুমি তিয়ানের প্রতি এই রকম করেছো। কথাটা শুনে তিয়ান তখন হাসতে থাকে আর বলে, আমি বুঝতে পেরেছি, আপনার চোখে যতই অপারেশন হোক না কেন আপনার চোখ আসলেই ঠিক হয়নি। মিং বলে, এসবের মানে কি? তিয়ান বলে, সবসময় আমাদের নিজেদের দুটো চোখ ঠিক দেখে না, আমাদের মনের চোখই আসল। মিং বলে, চুপ করো, তোমার এসব আলতু ফালতু কথা শোনার সময় আমার নেই। তিয়ান বলে, আপনি কি শিওর যে আপনি তিয়ান নামের ওই মেয়েটাকেই ভালোবাসেন? মিং বলে, তোমার সাহস কি করে হলো আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করার? আমি তিয়ানকে সামনের মাসেই বিয়ে করছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তোমার এই মুখটা যেন আমার আর কখনো না দেখতে হয়। কথাটা শুনে তিয়ান আজকে অনেক কষ্ট পেয়েছে। ও মনে মনে বলে, মিং, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে ঠিকই চিনতে পারতে। আমি এখন তোমার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু তবুও তুমি আমাকে চিনতে পারলে না। এরপর তিয়ান ওখান থেকে কান্না করতে করতে চলে আসে আর সাথে সাথে নিজেকে এটাই কথা দেয় যে ও মিংয়ের কাছে আর কখনো ফিরে আসবে না। এবার থেকে মিংকে ও সম্পূর্ণভাবে ভুলে যাবে আর নতুন একটা জীবন শুরু করবে। অন্যদিকে মিং সে শিনশিনকে নিয়ে এতটাই ব্যস্ত যে সে বুঝতেই পারলো না তার আসল ভালোবাসা কোনটা। এরকমই বেশ কিছুদিন পরে একদিন ঘুমাতে দেখা যায় মিংকে। ও তখন কিছু একটা বাজে স্বপ্ন দেখছিল আর সেই স্বপ্নেই মাঝরাতে ওর ঘুমটা ভেঙে যায়। সেই সময় ওর ফোনটা বেজে ওঠে, একটা আননোন নাম্বার ওকে কল করে। ফোনটা অন্য কেউ নয়, ফোনটা করেছিল কনসোল। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন মিং আর শিনশিনের বিয়ে। শিনশিন সে তো ভীষণ খুশি যে সে তার স্বপ্নের মানুষটাকে বিয়ে করতে চলেছে, আর মিং সেও ভীষণ খুশি কারণ সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করছে। ওই বিয়েতে শিনশিনের মাও ছিল। হঠাৎ করে তখন পুলিশরা এসে শিনশিনকে পাকড়াও করে ধরে, যেটা দেখে শিনশিনের মা খুব অবাক হয়ে যায়। ওর মা চিৎকার করে বলে, মিং, তুমি এসব কি করছো? মিং বলে, কনসোলের জ্ঞান ফিরে এসেছে। শিনশিন বলে, কি সব বলছো তুমি? মিং বলে, আমি বললাম কনসোলের জ্ঞান ফিরে এসেছে। তোমার সঙ্গে তোমার দিদির গলার ভয়েস মিলে যায় বলে তুমি আমাকে এতদিন ঠকিয়ে এসেছো। তার পরিবর্তে তুমি যে ক্রাইমটা করেছো কি ভেবেছো তোমাকে আমি ছেড়ে দেব? তোমার আসল নাম শিনশিন, তুমি মোটেই আমার তিয়ান নয়। শিনশিন বলে, হ্যাঁ আমি শিনশিন, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তিয়ানের থেকেও বেশি ভালোবাসি। মিং বলে, এই আংটিটা শুধুমাত্র আমি তিয়ানকেই পরাবো, তোমাকে নয়। ইন্সপেক্টর, ওকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে। এরপর পুলিশরা মিলে ওখান থেকে শিনশিনকে টানতে টানতে নিয়ে যায়। এতদিন পর শিনশিন তার নিজের শাস্তির উচিত শিক্ষা পেল। মিং তখন ওই আংটিটার দিকে তাকিয়ে বলে, তিয়ান, আমি তোমার প্রতি যা যা ভুল করেছি তার জন্য আমায় ক্ষমা করে দিও, এবার আমি তোমাকে খুঁজে বার করবই। এরপরে মিং বাসে করে ঠিক সেই বাস স্টপেই চলে আসে যেখানে তিয়ান ওকে নিয়ে এসেছিল। আজকে ওর তিয়ানকে ওকে খুঁজে বার করতেই হবে। তারপর সেই সাবওয়ে ধরে ও নিচে নেমে আসে যেখানে ও তিয়ানের সঙ্গে এসেছিল। তখন ও ভাবতে থাকে যে এবার এখান থেকে কোথায় যেতে হবে। ওর মনে পড়ে যায় তিয়ান বলেছিল যে আমরা এক্সিট বি দিয়ে বেরোবো। মিং তখন ঠিক সেটাই করে। সেই রাস্তাটা ধরেই মিং হাঁটতে থাকে আর ভাবতে থাকে যে এরপরে কোন রাস্তাটা। ওখানেই একজন নুডলস বিক্রি করার জন্য হাঁক দিচ্ছিল আর সেই হাঁকটা শুনে ওর মনে পড়ে যায় যে এখানেও সে শুনতে পেয়েছিল এরকম কিছু। এরপর মিং আর একটু এগিয়ে গেলে ভাবতে থাকে এবার কোন দিকটা। ও তখন দেখতে পায় যে ওখানে একটা ছেলে মোবাইলের কিছু কভার বিক্রি করছে। সেদিন রাতেও ও শুনতে পেয়েছিল যে কেউ একজন মোবাইলের কভার বিক্রি করছিল এখানে। এই ছোট ছোট ক্লুগুলো ধরেই ও সামনের দিকে এগিয়ে যায় আর এভাবেই ও চলে আসে সেই স্কুলটার সামনে, যে স্কুলে তিয়ান আঁকা শেখাতো বাচ্চাদের। তারপর মিং যখন ভেতরে চলে আসে ও দেখতে পায় একটা মেয়ে ওখানকার বাচ্চাদের আঁকা শেখাচ্ছে। ওকেই তখন তিয়ান বলে মিং ডাকে, কিন্তু দেখা যায় এটা তিয়ান নয়। মেয়েটা বলে, আপনি তিয়ানকে খুঁজছেন? তিয়ান তো ওই দিকে আছে। মিং সেদিকেই যেতে থাকে যেখানে তিয়ান আছে। এই সময় দেখা যায় তিয়ান স্কুলের ম্যামের সঙ্গে কথা বলছিল এখানে আঁকা শেখানোর জন্য নয়, এই জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব নেওয়ার জন্য, যাতে তিয়ান একটু টাকা ইনকাম করতে পারে। তিয়ানকে খুঁজে পেয়ে মিং আজকে অনেক খুশি।
এদিকে তিয়ান তখন ওই জায়গাটা ঝাড় দিচ্ছিল আর বলছিল কত ভালো করে ঝাড় দিচ্ছি, তবুও সবাই বলে আমি নাকি ঝাড় দিতে পারি না। মিং তখন পকেট থেকে ওই আংটিটা বের করে আর সেটা তিয়ানের দিকে ছুঁড়ে দেয়। ঝাড় দিতে দিতে হঠাৎ করে তিয়ান তখন এই আংটিটা দেখতে পায় আর ওটা নিয়ে ভাবে কার এত দামি আংটি হঠাৎ করে হাত থেকে খুলে পড়ে গেল, দেখে তো মনে হচ্ছে অনেক দামি। ঠিক তখনই মিং ওর কাছে এগিয়ে আসে আর এখানে মিংকে দেখে তিয়ান একেবারে অবাক হয়ে যায়। তিয়ান বলে, তুমি এখানে? মিং তখন কোনো কথা না বলে তিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর তিয়ানের হাতে ওই আংটিটা পরিয়ে দেয়, যেটা দেখে তিয়ান দারুণ খুশি হয়ে যায়। আজকে ফাইনালি ওর মিং ওকে চিনতে পেরেছে। মিং তখন তিয়ানকে টেনে নিয়ে ওকে কিস করে। ঠিক তখনই তিয়ান আজকে মিং এর ঠোঁটে কামড়ে দেয়। তিয়ান বলে, এটাই তোমার উচিত শাস্তি। মিং তখন হাসতে থাকে আর বলে, তুমি সত্যি আমার তিয়ান। এরপর মিং তিয়ানকে কোলে তুলে নেয় আর ওকে নিয়ে আনন্দে ঘুরতে থাকে। আর এরকমই হ্যাপি এন্ডিং দিয়ে আজকের ড্রামাটা শেষ হয়ে যায়।